মাটি সুফলা নদী সুজলা, মাটি সুফলা নদী সুজলা, স্বপ্নের রঙে আঁকাই শ্যামল বাংলা, আমার শ্যামল বাংলা, শ্যামল বাংলা, আমার শ্যামল বাংলা, ওরে শ্যামল বাংলা। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন শ্যামল বাংলা অনুষ্ঠানে। শুরুতেই জানিয়ে রাখছি, শ্যামল বাংলার আজকের পর্বে আপনাদের জন্য থাকছে নাটোরের মাছ ও ড্রাগন চাষ নিয়ে বিশেষ প্রতিবেদন, টাঙ্গাইলের সখীপুরে সিডলেস লেবু চাষ নিয়ে মূল প্রতিবেদন, এছাড়াও থাকছে সরিষার রোগব্যাধি ও তার সমাধান নিয়ে কৃষি টিপস। সারা দেশের সকল হ্যাচারি থেকে প্রতি বছর শত শত মেট্রিক টন মাছ এবং মাছের পোনা উৎপাদন হয়। ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসে বিভিন্ন হ্যাচারি স্থাপনের মাধ্যমে একেবারে তৃণমূল পর্যায় থেকে কোটিপতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার ঘটনা বাংলাদেশের অনেক জেলাতেই খুঁজে পাওয়া যাবে। দর্শক, আজ আমরা আপনাদের এমন একটি সফল হ্যাচারির কথা বলবো যা নাটোরের মাঝদিঘায় অবস্থিত। এখানে মাছ চাষের পাশাপাশি পুকুর পাড়ের ফাঁকা জায়গায় ড্রাগন চাষ করা হয়। তো চলুন ঘুরে আসি দেশের বৃহৎ পরিসরের এই মৎস্য হ্যাচারিটি থেকে। নদীমাতৃক রূপসী বাংলার খাল, বিল, হাওর, বাওড় সহ ছোট বড় জলাধারে চাষ ছাড়াই যে পরিমাণ দেশীয় প্রজাতির মাছ পাওয়া যেত তাতেই পূরণ হতো আমিষের চাহিদা। কিন্তু বর্তমানে সেই সব উৎস কমে যাওয়ার ফলে মাছের চাহিদা পূরণে ঘাটতি থেকে যায় প্রতি বছরই। আর তাই আজকাল অনেকেই মাছ চাষকে পেশা হিসেবে নিচ্ছেন। আমাদের দেশে ব্যক্তি উদ্যোগে ছোট বড় অনেক খামার গড়ে উঠেছে। নাটোরের হাজী মোহাম্মদ গোলাম নবী ব্যক্তি উদ্যোগে গড়ে তুলেছেন তেমনি এক বিশাল মৎস্য খামার। তার খামারে প্রায় প্রতিটি প্রজাতিরই মাছ পাওয়া যায়, তবে মনোসেক্স তেলাপিয়ার চাষ বেশি করা হয়। হাজী মোহাম্মদ গোলাম নবী দীর্ঘদিন যাবৎ প্রবাসে ছিলেন। প্রবাস জীবন শেষ করে দেশে এসে কিছু একটা করার চিন্তা করেন। মাছ চাষকে তিনি পেশা হিসেবে বেছে নেন এবং এই মাছ চাষ করেই তিনি এখন একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন। তার খামারের মাছ নাটোর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। শিক্ষিত লোক যদি এই মৎস্য চাষে না আসতো, আজকে মাছের যে বিপ্লবটা সারা বাংলাদেশে ঘটেছে, এটা শিক্ষিত লোক আসার এবং সবার চেষ্টায় এই অবস্থায় এসেছে। আজকে আমাদেরও ভালো লাগে যারা আমাদের দেখা দেখি মাছ চাষ আগেই গেছে এবং তারা ভবিষ্যতে আমার মনে হয় যে আরও উন্নত করবে। এবং আরেকটা জিনিস জানবেন যে নাটোর জেলা থেকে প্রতিদিন না হলেও মিনিমাম 100 গাড়ি তাজা মাছ ঢাকা শহরে যায় মিনিমাম, এবং এর চেয়ে আরও বেশি। সারা রাত মনে করেন ঢাকা শহর, সিলেট, চিটাগাং এই নাটোর জেলা থেকে তাজা মাছ আমরা সরবরাহ করতে পারতেছি। হাজী সাহেবের প্রত্যেকটা এসে এখানে আপনার যে মনোসেক্স তেলাপিয়ার হ্যাচারি আছে, ওখানে থেকে কাজ শুরু করি। তারপর মনোসেক্সের কাজ করতে দেখেন, তারপরে আমাদের এখানে ডাউন বাগানো হয়, ডাউন বাগানে কাজ টাজ করি, দিয়ে মোটামুটি বেশ ভালোই লাগে আর কি। কাজ টাজ করতে খুব ভালো লাগে, বা এখানে দেখে অনেক কিছু শিখাতে বা শিখছি। হাজী সাহেবের মূল ব্যবসা মাছ চাষ। মাছ চাষের পাশাপাশি বর্তমানে তিনি ড্রাগনের চাষ শুরু করেছেন। নাটোর হর্টিকালচার সেন্টার থেকে হাজী সাহেবকে 100 ড্রাগনের চারা উপহার হিসেবে দেওয়া হয়। ড্রাগন চাষে লাভ বেশি হওয়ায় তিনি উৎসাহী হন। বর্তমানে তার মৎস্য খামারের চারপাশে 3500 ড্রাগন গাছ লাগানো হয়েছে এবং 6000-এর রূপান্তর করার কাজ চলছে। প্রতিটি ড্রাগন খুঁটিতে ব্যয় হয়েছে 2000 টাকা। ড্রাগন চাষে তার মোট ব্যয় হয়েছে 1 কোটি টাকা। হাজী সাহেবের খামারে নিয়মিত কৃষি কর্মকর্তা এসে পরিদর্শন করেন এবং পরামর্শ দেন। ওনার 120 বিঘার যে পুকুর, তার পাড় যে আছে 40 বিঘা, এই সমস্ত জায়গাতেই উনি ড্রাগন লাগাতে চান। তখন আমি প্রথমের দিকে একটু ঘাবড়িয়ে যাই কীরকম যে এত বড় একটা প্রজেক্ট নেওয়া, মানে এরকম বাংলাদেশে এরকম তো প্রজেক্ট নাই। তখন আমাকে সহযোগিতা করে আমাদের ইউনিভার্সিটির টিচার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের টিচার ডক্টর রহিম স্যার। তখন রহিম স্যার এবং আমি এই যে হর্টিকালচার সেন্টার নাটোর আমরা যৌথভাবে এনাকে করি। এটা টোটাল জাত বাছাই থেকে শুরু করে এনার পরিচর্যা সম্পূর্ণ। তে নাটোরে প্রায় 10 হেক্টর জমিতে এই ড্রাগনের বাগান আছে, জন্য আমাদের নৈভাইটটাই সবচেয়ে বড়। তাছাড়া আছে 5 শতক, 2 বিঘা, এরকম 20 জন কৃষক এই ড্রাগনের সাথে জড়িত।
ড্রাগন চাষে বাড়তি কোনো ঝামেলা নেই। পুকুর পাড়ের ফাঁকা জায়গায় অনায়াসেই ড্রাগন চাষ করা যায়। পুকুর পাড়ে ড্রাগন চাষ করলে মাছের কোনো ক্ষতি হয় না এবং পুকুরে গাছের পাতা বা ছায়া পড়ার কোনো ভয় নেই। একই সাথে মাছ ও ড্রাগন চাষে আরও বেশি লাভবান হচ্ছেন তিনি। এই বৃহত্তর মৎস্য কাজে আমরা যে ওয়েস্টের জমিগুলো যেভাবে আমরা কাজে লাগিয়েছি, আমার মনে হয় সারা বাংলাদেশে এবং অনেক মৎস্য খামার আছে, পুকুরে অনেক পাড়, অনেক সাইডে অনেক জমি পড়ে আছে। যদি তারা মনে করে যে ওয়েস্টের জায়গাগুলোকে আমরা ড্রাগনের আওতায় আনবো, তাহলে আমার মনে হয় যে সারা বাংলাদেশের চাহিদাও পূরণ হবে এবং ওই খামারি বা ওই মৎস্য খামার মালিকেরও একটা আলাদা বেনিফিট সেখান থেকে আসবে। হাজী মোহাম্মদ গোলাম নবীর খামারে একজন প্রকল্প ম্যানেজার সহ 40 জন বেকার লোকের কর্মসংস্থান হয়েছে। সব মিলিয়ে বলা যায় হাজী মোহাম্মদ গোলাম নবী এখন একজন সফল উদ্যোক্তা। চাইলে আপনিও এমন একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করতে পারেন। নিজের কর্মসংস্থানের পাশাপাশি কিছু বেকার লোকের কর্মসংস্থানেরও সৃষ্টি করতে পারেন। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নেব এখন। আর বিরতির পর শ্যামল বাংলায় থাকবে টাঙ্গাইলের সখীপুরে সিডলেস লেবু চাষ নিয়ে মূল প্রতিবেদন। এছাড়াও থাকছে সরিষার রোগব্যাধি ও তার সমাধান নিয়ে কৃষি টিপস। আমার শ্যামল বাংলা, আমার শ্যামল বাংলা। বিরতির পর সবাইকে স্বাগত শ্যামল বাংলায়। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য থাকছে টাঙ্গাইলের সখীপুরে সিডলেস লেবু চাষ নিয়ে মূল প্রতিবেদন। আমার শ্যামল বাংলা, শ্যামল বাংলা। লেবুর গুণাগুণ বহুমাত্রিক। লেবু মানুষের ত্বকীয় কোষ গঠনে ভূমিকা রাখে এবং ত্বকের বিভিন্ন রোগ প্রতিরোধ করে। আর শরবত হিসেবে তো লেবুর জুড়ি মেলা ভার। আর এই লেবু চাষ করে সফলতা অর্জন করেছেন টাঙ্গাইলের সখীপুরের কৃষক মোহাম্মদ মোসলেম উদ্দিন। দর্শক, আজকের পর্বের মূল প্রতিবেদনটি সাজানো হয়েছে মোসলেমের সিডলেস লেবু চাষ নিয়ে। তো চলুন প্রতিবেদনটি দেখে আসি। ইচ্ছে শক্তি আর পরিশ্রম একজন মানুষকে যে সফলতার স্বর্ণ শিখরে নিয়ে যেতে পারে, তার জ্বলন্ত উদাহরণ টাঙ্গাইলের মোহাম্মদ মোসলেম উদ্দিন। টাঙ্গাইলের সখীপুরে লেবু বাগান করে অভাবনীয় সাফল্যের নজির গড়েছেন তিনি। 6.5 একর জমিতে লেবু বাগান করে প্রতি মাসে তিনি আয় করছেন প্রায় 3 লাখ টাকা। মোসলেম উদ্দিন একসময় অন্যের বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করতেন। স্কুলে স্কুলে আচার বিক্রি করতেন। বাড়ি বাড়ি ফেরি করে বিভিন্ন পণ্য বিক্রি করেও জীবিকা নির্বাহ করেছেন। তার বাড়িতে 2টি লেবু গাছ ছিল লেবু খাওয়ার জন্য। লেবু খেয়েও এই গাছ থেকে তিনি প্রতি মাসে প্রায় 500 টাকার লেবু বিক্রি করতেন। পাশাপাশি টেলিভিশনে বিভিন্ন ধরনের কৃষি বিষয়ক অনুষ্ঠান দেখে উদ্বুদ্ধ হন তিনি। তারপর একদিন সাহস করে সখীপুরের গজারিয়া গ্রামে 6.5 একর জমি এক ব্যক্তির কাছ থেকে 1,60,000 টাকা দিয়ে 10 বছরের জন্য লিজ নেন। সেখানে গড়ে তোলেন সিডলেস লেবু বাগান। তারপর লেবুই তাকে পৌঁছে দেয় সাফল্যের স্বর্ণ শিখরে। লেবুর বাগানে উদ্যোগ নিয়ে আমি অনেক বড় একটা লেবুর বাগান করছি। আর আমার জীবনের মূল কাহিনী হলো, আমি ছোটোবেলায় মানুষের বাড়িতে বাতমানে কাজ করছি এবং কি আমি দিনমজুরি খাচ্ছি মানুষের বাড়ি বাড়ি। যখন আমি মানুষের বাড়ি কাজ করছি, তখন আমার মনে মনে একটা আশা ছিল যে আমি আসলেই কাজ কতদিন করব। ছোটোবেলা থেকে আমি কৃষি চ্যানেলগুলো সবসময় একটু দেখছি। তারপরে থেকে আমি আসলে তো আমার মানে কোনো পুঁজি ছিল না, কোনো ক্যাশ ছিল না। আমি ছোটোখাটো 500 টাকা 300 টাকা নিয়ে আমি যে প্রথমে তো যে ব্যবসা শুরু করলাম, সেটা হলো আমি ঢাকার শ্যামবাজার থেকে টক বড়ি কিনছি। টক বড়ি কিনা আচার বানাইয়া আমি ফেরি করে মির্জাপুর, কালিয়াকুর, সখীপুরে আমি বিভিন্ন স্কুলে গ্রামে ঘুরে বেড়ায় বিক্রি করছি। মোসলেম উদ্দিন 2টি গাছ থেকে শুরু করলেও এখন তার বাগানে প্রায় 5,500 লেবু গাছ রয়েছে। কলমের মাধ্যমে তিনি চারাও তৈরি করছেন। অন্যের জমি লিজ নিয়ে শুরু করলেও এখন তার মাসিক আয় 3 লাখ টাকা ছাড়িয়েছে। আমি মনে করি যে লেবুর চাষ খুবই একটা লাভজনক চাষ। আরও মানুষ যারা বেকার অবস্থায় আছে, তারা এই সমস্ত ফসল ফলাই চাষ করুক। মাটি এমনই একটা খাঁটি জিনিস, মাটি কাউকে কখনো ঠকায় না।
মাটিতে যে কোনো ধরনের টক মিষ্টি ফসল ফলে মাটিকে খাটিয়ে খেতে পারলে আমি মনে করি যে সবাই আমার মতো দরিদ্র থাকবে না, সবাই পয়সার মুখ দেখতে পারবে। বিভিন্ন ধরনের চাষবাস আছে, সাইট্রিস প্রকল্প আমাদের পাহাড়ের জন্য খুবই ভালো। মালটা একটা আছে, বাড়ি মালটা 1, এটা খুবই মিষ্টি হয় আমাদের এলাকায়। এই মালটা, লেবু আর ড্রাগন চাষ আছে আমাদের পাহাড়ি এলাকায়, খুব উপযোগীয়। আমিও ওইটা চেষ্টা করছি, আমি ড্রাগন চাষ করব। তো সবাই মিলা জিলা এগুলা মাটিতে ফসল ফলাই খাই, সবার জন্য ভালো। মুসলিমের এই সাফল্য দেখে উদ্বুদ্ধ হচ্ছেন এলাকার অনেক চাষি। তার সাফল্যকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। টাঙ্গাইলের সখীপুরের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আল মামুন রাসেল জানান, মুসলিম উদ্দিনের সাফল্য দেখে এখানকার অন্য কৃষকরা লেবু চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। আমরাও চেষ্টা করছি কৃষকদের মধ্যে লেবু চাষ ছড়িয়ে দিতে। সাধারণত 12 মাসই লেবু চাষ করা যায়। এখানকার মাটি লাল হওয়ায় ফলন ভালো হয়। আমাদের এই উপজেলাটা সাইট্রাস জাতীয় ফসলের জন্য খুবই উপযোগী। লেবু বাগান, বিশেষ করে লেবু, কমলা, মালটা চাষের জন্য এখানে অ্যাসিডীয় মাটি থাকার কারণে, পিএইচ থাকার কারণে, কম থাকার কারণে খুবই উপযোগী। আমাদের এখানে আগে ছিল না, এখন লেবুর বাগান হচ্ছে। বিশেষ করে মুসলিম উদ্দিন, উনি আমাদের বিভাগের পরামর্শ নিয়ে উনি এক সময় অসহায়ের মতন রাস্তায় রাস্তায় মানে ঘুরে বেড়াতো, আমি কি করব, ওনার পরিচ্ছন্ন। তারপরে আমরা একটা পরামর্শ দিলাম, আপনি একটা ফলের বাগান করেন। তারপরে আমরা বুঝলাম কি করা যায় কম পুঁজিতে, তখন এই যে লেবুর বাগানে পড়া দিয়েছিলাম। তখন আমাদের ডিপার্টমেন্ট থেকে, আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে সিডলেস লেবুর একটা বাগান শুরু করে 6.5 একর জমি রাখেন, এবং ওই জমি থেকে উনি যথেষ্ট পরিমাণ লাভ হচ্ছে প্রতি বছরে। লেবু চাষের ক্ষেত্রে প্রথমে ভালোভাবে জমি তৈরি করে নিতে হবে এবং তারপর চারা তৈরি করে লাগাতে হবে। একটি গাছ হতে আরেকটি গাছের দূরত্ব হবে 4 ফুট। প্রতি গাছের গোড়ায় 200 গ্রাম টিএসপি দেওয়া হয়। লেবু গাছ লাগানোর 7 থেকে 8 মাস হতেই ফল দেয়া শুরু করে। 10 থেকে 11 মাস হতেই লেবু বিক্রি শুরু করা যায়। সিডলেস লেবুর জাত ভালো হওয়ায় একদিকে লেবু থাকতেই আরেকদিকে ফুল ধরা শুরু করে, ফলনও বেশি হয়। একটি গাছ বছরে প্রায় 2000 লেবু দেয়, তবে কলমের চারা হলে ভালো হয়, এতে ফলন তাড়াতাড়ি হয়। মোহাম্মদ মুসলিম উদ্দিনের বাগানে আধুনিক পদ্ধতির মাধ্যমে পাইপ দিয়ে লেবু গাছে পানি দেওয়া হয়। এতে একই সাথে 500 গাছে পানি দেওয়া যায় এবং কিছু শ্রমিক খরচ বাঁচে। মোহাম্মদ মুসলিম উদ্দিনের লেবু বাগানে 8 জন শ্রমিক 10,000 টাকা মাসিক বেতন হিসেবে চাকরি করেন এবং তাদের থাকার ব্যবস্থা এখানেই করা হয়েছে। নিয়মিত লেবু বাগান পরিচর্যা করা, আগাছা পরিষ্কার করা, লেবু সংগ্রহ করা, গাছে কলম করা শ্রমিকেরাই করে থাকে। মোহাম্মদ মুসলিম উদ্দিন তাদেরকে দিক নির্দেশনা দেন কখন কোন কাজ করতে হবে। আমাদের গাছের পরিমাণ হলো এখানে 5,500 গাছ আছে। 5,500 গাছের থেকে এখানে আমাদের যে শ্রমিক খাটতেছে, এখানে নিয়মিত 8টা শ্রমিক আছে আমার। এই শ্রমিকগুলা আমি খাটাইতেছি নিয়মিত। তারা লেবু তুলতেছে, গাছের পরিচর্যা করতেছে, যত্ন নিতেছে। এদেরকে প্রতি মাস আমার 10,000 টাকা কন্ট্রাক্ট। এরা বছর চুক্তি আমাদের এখানে কাজ করে। তো এদেরকে টাকা দিয়াও আমার মনে হয় যে আমি ইনশাল্লাহ খুব ভালো লাভের পথ দেখতেছি। তখন উনি কইল যে মাসে 10,000 টাকা দেবো। তখন উনি আমার দেখাই দিত, বলতো, আমি ওই অনুসারে কাজ করতাম। বেশ তখন আমার ফ্যামিলি ভালো চলে। আমার এক ছেলে এবার JC পরীক্ষা দেবো, আরেকটা HSC পরীক্ষা দেবো, আডানের হাই স্কুলে দেবো। বেশ আমি আনার দোয়াই আল্লাহর রহমতে উনি বলে আমার চাহিদা করে, উনি যা বলে আমি ওই অনুসারে মানে গাছের চাহিদা করি, বা যা করবার কয় উনি ফোন আমার বললে আমি ওইভাবেই কাজ করি। এই হিসাবে বেশ আমি আমার ফ্যামিলি নিয়ে ভালো সুখে আছি। তার আচার ব্যবহার খুবই ভালো লাগে। তা আমরা সংসারে মোটামুটি আসার পরে যেমন মোটামুটি আমরা ভালোই লাগে, ভালোই চলতেছি। আল্লাহ ডাইল ভাত মোটামুটি ভালোই খাওয়ায়। মুসলিম উদ্দিনের লেবু ঢাকা, রংপুর, গাজীপুর, বরিশাল সহ বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। এছাড়াও ব্যাপারীরা এসে বাগান থেকে লেবু ক্রয় করে নিয়ে যান। আমি অনেক দিন ধরে নেমুর ব্যবসা করে বানাইছি। এই নেমু আর কোনো দিন পাই নাই, এই 2 বছর ধরে কেবল পাইছি। এটা অনেক চাহিদা, এটা অনেক চলে, তাই এটা 2 বছর ধরে বানাইছি। ভালোই ব্যবসা হয়। আমি বউ বাচ্চা নেয়া ভালোই বানাইছি, ফির বানাইছি। অন্যের বাড়িতে আশ্রিত থাকা মুসলিম এখন নিজেই বাড়ির মালিক। মোটর সাইকেলে করে নিয়মিত বাগান থেকে বাড়ি এবং বাড়ি থেকে বাগানে যাতায়াত করেন। ইচ্ছা, মেধা আর শ্রমে একজন মানুষ যে সফল হয়ে ওঠেন তার প্রমাণ এই মুসলিম উদ্দিন।
চাইলে আপনিও মোসলেম উদ্দিনের মতো উদাহরণ সৃষ্টি করতে পারেন, হতে পারেন স্বাবলম্বী। প্রিয় দর্শক, এখন থাকছে সরিষার রোগ ও তার প্রতিকার নিয়ে কৃষি টিপস। আমার শ্যামল বাংলা, শ্যামল বাংলা। আপনার সরিষার ক্ষেতের নয়ন জুড়ানো দৃশ্য হয়তো আপনার মন কেড়ে নিয়েছিল আর শুরু করেছিলেন স্বপ্ন দেখতে, কিন্তু মাঝপথে হঠাৎ করে সে দৃশ্যপট বদলে দিয়েছে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি, আর মনটা করে দিয়েছে ভীষণ খারাপ। প্রিয় কৃষক ভাই, আপনার ক্ষেতে সরিষার বিভিন্ন রোগ ব্যাধির সমাধান খুঁজতে চলুন জেনে আসি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সৈয়দ নুরুল আলমের টিপস। চারিদিকের এই সুন্দর বিস্তীর্ণ সরিষার জমি, কিন্তু এই বিস্তীর্ণ সুন্দর সরিষার জমি এরকম নাও থাকতে পারে। কেবলমাত্র একটি পোকার আক্রমণে ব্যাপকভাবে এই সরিষার চেহারা অন্যরকম হয়ে যেতে পারে। কৃষক ভাইদের সাবধানতার জন্য বলছি, এবছর সাধারণ কাটুই পোকা নামে একটি ব্যাপক বিধ্বংসী এবং রাক্ষসে পোকার আক্রমণ ব্যাপকভাবে হওয়ার সম্ভাবনা আছে সরিষার জমিতে, বিশেষ করে যেটি 2008 সালে এবং 7 সালে চলনবিল সহ অন্যান্য অঞ্চলে ব্যাপকভাবে দেখা দিয়েছিল। এই বছর প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে জমিতে রসের পরিমাণ অনেক বেশি রয়েছে এবং যে কারণে এই পোকাটির আক্রমণ হওয়ারও সম্ভাবনা অনেক বেশি রয়েছে। কিন্তু সেই জন্য কৃষক ভাইদের ঘাবড়ানোর কোনো কারণ নাই। যদি এই পোকাটির আক্রমণ আপনারা দেখেন জমিতে, সাথে সাথে আপনি ফেরোমন ফাঁদ ব্যবহার করবেন। আর যদি নাও দেখে থাকেন, যদি এই পোকার আক্রমণ আপনার জমিতে গত বছর বা তার আগের বছর অল্প পরিমাণে আপনি দেখে থেকে থাকেন, তাহলে অবশ্যই আপনি একদম প্রথম থেকে সরিষা লাগানোর পর থেকেই আপনি ফেরোমন ফাঁদের ব্যবহার করবেন। সরিষা ছাড়াও বাঁধাকপি, কচু থেকে শুরু করে করলা অনেক ফসলেই আক্রমণ করতে পারে এবং এই পোকার আক্রমণকে আমরা রাক্ষসীভাবে চিহ্নিত করি, কারণ যখন এই পোকা আক্রমণ করে তখন আসলে সমস্ত ফল পাতা সব কিছু খেয়ে শেষ করে ফেলে। আপনার জমিতে যদি এই পোকা গত বছর বা তার আগের বছর লেগে থাকে, তাহলে অবশ্যই আপনি সরিষা লাগানোর সাথে সাথে আপনি ফেরোমন ফাঁদ ব্যবহার করা শুরু করবেন। মনে রাখবেন, ফেরোমন ফাঁদ বিঘায় মাত্র 5টি ব্যবহার করতে হয়। এই যে এই ফেরোমন ফাঁদ আপনি বিঘায় 5টি করে ব্যবহার করবেন। জমিতে আপনার সরিষা লাগানোর পর সরিষা যখনই গজানো শুরু হবে মাটি থেকে, তারপরেই আপনি এটার ব্যবহার করবেন। দ্বিতীয়ত হচ্ছে, সরিষা যখন এই পর্যায়ে আসবে তখন যদি দেখেন এই পোকার আক্রমণ তারপরেও আপনি দেখতে পাচ্ছেন, তাহলে আপনি SNPV-র ব্যবহার করবেন। SNPV কেবলমাত্র এই পোকাটিকে মারার জন্যই সুনির্দিষ্ট। এটির নাম স্পোডোপ্টেরা নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস। এটি আমাদের এখানে ছাড়াও অন্যান্য বেশ কিছু বায়োপেস্টিসাইড কোম্পানিগুলোতে এটা পাওয়া যাচ্ছে এবং তাদের সাথে যোগাযোগ করলেই আপনি কিন্তু ফেরোমন ফাঁদ এবং এই জৈব বালাইনাশকটি আপনি পেতে পারেন। এই দুটি ব্যবহার করে আপনি নিশ্চিতভাবে এই পোকাটির দমন শতকরা 100% পর্যন্ত আপনার সরিষার জমিতে কমিয়ে আনতে পারবেন। ডক্টর সৈয়দ নুরুল আলমের পরামর্শ কাজে লাগাতে পারেন, আশা করি সুফল পাবেন। সুপ্রিয় কৃষক, আপনাদের কৃষি বিষয়ক যে কোনো সমস্যা, সম্ভাবনা, মতামত, পরামর্শ আমাদের কাছে লিখে জানাতে পারবেন আপনাদের ধান, পাট, আখ, মাছ, মুরগি, গরু, ছাগল সহ ফুল, ফল ও সবজির যাবতীয় রোগ ব্যাধির কথা। পাবেন সচিত্র প্রতিবেদনে উত্তর। আমাদের কাছে লিখবার ঠিকানা: শ্যামল বাংলা, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205। ফোন করতে পারবেন 963203 থেকে 4 পর্যন্ত এই নাম্বারে। ইমেল করতে পারবেন shyamolbangla@banglavision.tv। SMS করতে পারবেন এসবি লিখে স্পেস দিয়ে পরামর্শ লিখে 1616 নম্বরে। ফেসবুকের মাধ্যমে যোগাযোগের ঠিকানা www.facebook.com/শ্যামলবাংলা। খনার বচন আছে, সন্ধ্যে চাষা দিয়া কান, রোদে ধান ছায়ায় পান। অর্থাৎ ধান চাষ করতে গেলে প্রচুর রোদযুক্ত জমি প্রয়োজন, তেমনি পান চাষ করতে ছায়াযুক্ত জমি প্রয়োজন হয়। প্রিয় দর্শক, আমাদের হাতে আজ আর সময় নেই, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। শ্যামল বাংলার আগামী পর্বে দেখবেন শ্যামল বাংলা লাইভ।